এক সপ্তাহ আগে আমরা পেরিয়ে এসেছি 22শে শ্রাবণ। এবছর দিনটি ছিল রবিবার, 8ই আগস্ট। আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে যেদিন চলে যান, তারিখটি ছিল 7ই আগস্ট 1941। বাংলার ক্যালেন্ডারে দিনটা ছিল 1348 সালের 22শে শ্রাবণ। ফুলে ফুলে সজ্জিত কবিগুরু তখন চির ঘুমে শায়িত। জোড়াসাঁকোয় তিল ধারণের জায়গা নেই। বাইরেও অপেক্ষমান লক্ষ লক্ষ মানুষ। সকলেই কবিগুরুকে শেষবারের জন্য কাঁধে নিতে চান। জোড়াসাঁকোর যে ঘরে কবিগুরু ছিলেন, সেখান থেকে তাকে যখন বের করার উদ্যোগ নেওয়া হয়, এগিয়ে আসে অসংখ্য কাঁধ। কেউ বিশ্ব চরাচরে রহস্যভেদকারী মহান কবির শবদেহকে নিচে নামতে দিতে রাজি নয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বাইরে ফুলে ফুলে সজ্জিত শকট তৈরি ছিল। কবিগুরুর শবদেহকে সেখানে তোলা হলো। ঠাকুরবাড়ির অন্দরমহল, ঠাকুরবাড়ির দালান তখন এক শূন্যতা বিরাজ করছে, এক হাহাকার বিরাজ করছে। চোখে জল সকলের। ভগ্ন হৃদয়ে রবি কবির শবদেহবাহী শকটের পিছনে সামনে তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়। বয়স যে বাড়ছিল তা যেন অনুধাবন করতে পেরেছিলেন কবি। অসুস্থতার বহর বেড়েই চলেছিল, তবু থামছে না কবির লেখনী। আরও আরও নতুন সৃষ্টির জন্য মেতে উঠেছেন তিনি। এমন সময় 1937 সালে কিডনির সমস্যাটা গুরুতর আকার ধারণ করে। সালটা 1940। কালিম্পংয়ে তখন পুত্রবধূ প্রতিমা দেবী। শরীর সায় দিচ্ছে না, তবু পাহাড়ের প্রকৃতির টানে আর পুত্রবধূকে দেখার জন্য শান্তিনিকেতন থেকে কালিম্পং গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিনটা ছিল 19শে সেপ্টেম্বর 1940। কিন্তু বেশি দিন কালিম্পংয়ের জল হাওয়া সহ্য হলো না কবিগুরুর। 26শে সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। কালিম্পংয়ের বাড়িতে যন্ত্রণায় ক্লিষ্ট কবিগুরু। ব্যথা যেন সহ্য হয় না। দার্জিলিং থেকে এলেন সিভিল সার্জন। কবিগুরুর শারীরিক পরীক্ষা করে মত দিলেন অবিলম্বে অস্ত্রোপচারের। এমনটা না হলে যে কবিগুরুর প্রাণ সংশয় হতে পারে, তাও বলে দিলেন সেই সিভিল সার্জন। কিন্তু প্রতিমা দেবী ও মৈত্রেয়ী দেবী কেউই অস্ত্রোপচারের পক্ষে ছিলেন না। একটু সুস্থ হতেই কলকাতায় ফিরিয়ে আনা হলো কবিগুরুকে। সুস্থ শরীর নিয়ে পাহাড়ে গিয়েছিলেন, ফিরলেন অসুস্থ শরীর নিয়ে। যখন কবিকে আনা হলো তখন সকলেরই মুখ ভার, কারণ কবির চোখ মুখ যেন বলে দিচ্ছিল তার শরীরের ভিতরে কিছু উথাল পাথাল চলছে। কলকাতায় নয়, কবি তখন ফিরতে চাইছেন শান্তিনিকেতনে। সময় যে ফুরিয়ে আসছে তা বোধহয় বুঝতে পেরেছিলেন তিনি। তাই বেশি অসুস্থ হওয়ার আগে শান্তিনিকেতনকে একবার দেখে নেওয়া এবং যাবতীয় দায়ভার অর্পণ করাও বোধহয় মনস্থির করে ফেলেছিলেন তিনি। 1916 সাল থেকে কবির চিকিৎসা করছিলেন প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকার। তিনি কোনোদিনই কবির অস্ত্রোপচারের পক্ষে ছিলেন না। কিন্তু 1940 সালে যখন কবি গুরুতর অসুস্থ হলেন, তখন নীলরতন সরকার ছিলেন গিরিডিতে। স্ত্রী বিয়োগের পর সেখানেই তিনি পাকাপাকিভাবে বসবাস করছিলেন। রবীন্দ্রনাথের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখলেন বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়।
তিনিও সায় দিলেন অস্ত্রোপচারের। কবিকে জানানো হয়েছিল অস্ত্রোপচার করিয়ে নিলেই আচ্ছন্ন ভাবটা কেটে যাবে এবং তিনি ফের সুস্থ শরীরে লেখার কাজ করতে পারবেন। এত বড় একটা সিদ্ধান্তের কথা কিন্তু জানতেই পারেননি ডাক্তার নীলরতন সরকার। কবির আশেপাশে তখন যারা ছিলেন তারা কেউ ডক্টর নীলরতন সরকারকে খবর দেওয়াটা প্রয়োজনই মনে করেননি। অথচ কবি নাকি বারবার জানতে চেয়েছিলেন ডক্টর নীলরতন সরকারকে খবর দেওয়া হয়েছে কিনা। প্রত্যুত্তরে বলা হয়েছিল গিরিডিতে বসবাসকারী চিকিৎসকের সঙ্গে কোনোভাবে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। শরীর জুড়ে এক প্রবল অস্থিরতা, থেকেই যেন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ছে মন, থমকে যেতে চাইছে হাতের গতি, তবু অনড় কবি আধশোয়া অবস্থাতেই লিখে চলেছেন তিনি জীবনের শেষ অধ্যায়ের অভিজ্ঞতা, যা ফুটে উঠেছে রোগশয্যা, আরোগ্য, জন্মদিনের মতো রচনায়। কলকাতা থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেনে করে শান্তিনিকেতনে আনা হলো কবিগুরুকে। যে কবির স্বতঃস্ফূর্ততায় মেতে থাকত শান্তিনিকেতন, সেখানে তখন এক বিষাদের ছায়া। কবি প্রবলই অসুস্থ, তা চোখের সামনে দেখতে পাচ্ছিল ছাত্রছাত্রীরা। সকলেরই চোখ ছলছল করছে। যে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেই কবির সারাটা দিন কেটে যেত, সেই কবি প্রায় নিশ্চুপ। কোনো মতে হাত তুলে সাড়া দিচ্ছেন তিনি। জোড়াসাঁকোর মহর্ষি ভবনে দোতলার পাথরের ঘরের পূব দিকের বারান্দায় তৈরি করা হয়েছিল অস্থায়ী অপারেশন থিয়েটার। কারণ কবির পক্ষে অন্যত্র গিয়ে এই অস্ত্রোপচার করানোটা সম্ভব ছিল না। পাথরের ঘরের পূর্ব দিকের বারান্দায় অস্থায়ী অপারেশন থিয়েটার বানিয়েই করা হলো অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পরও সুস্থ হলেন না কবি। আরও যেন বেড়ে গেল শারীরিক অসুবিধা। আচ্ছন্ন ভাবটা আরও মাত্রা ছাড়া হয়ে দাঁড়ালো। কবির মুখে প্রায় কথা হারিয়ে যাওয়ার উপক্রম। সারাক্ষণ একটা ঝিমুনি ভাব তাকে যেন গ্রাস করে ফেলতে চাইছে। খাবারে অরুচি, অথচ খাদ্যরসিক কবির এ কী হলো? সবাই আসে চিন্তায়। কবি কি তাহলে জীবনের শেষ ডাক শুনতে পেয়ে গেছেন? আমাদের ছেড়ে কি কবি চলে যাবেন অচিনপুরে? এই ভাবনা কুড়ে কুড়ে খাচ্ছে হাজার হাজার রবীন্দ্রপ্রেমীকে। অবশেষে খবর পৌঁছল গিরিডিতে। উদ্বিগ্ন চিত্রে তাড়াতাড়ি কলকাতায় এলেন ডক্টর নীলরতন সরকার। ঠাকুর বাড়িতে গিয়ে সোজা চলে গেলেন কবির কক্ষে। মহর্ষি ভবনের দোতলার ঘরে তখন নিস্তব্ধতা বিরাজ করছে। কবি প্রায় জ্ঞান হারিয়েছেন। কবির নাড়ির স্পন্দন অনুভব করার চেষ্টা করলেন ডক্টর সরকার। পরম মমতায় কবির কপালে হাত বুলিয়ে দিলেন। এরপর উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি, চোখ ছলছলে। কারোর সঙ্গেই সেভাবে কথা না বলেই উঠে গেলেন বাইরে দাঁড়ানো গাড়িতে। জোড়াসাঁকোর বাড়ির সামনে তখন রাতারাতি পিলপিল করে জমতে শুরু করেছে মানুষের ভিড়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে মানুষের দল। আকাশবাণীতে সমানে কবির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দেওয়া হচ্ছে। ঠাকুরবাড়ির পরিস্থিতি নিয়ে খবর রাখছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুরাও। বাংলার ইংরেজ সরকারও পরিস্থিতির ওপর নজর রেখে যাচ্ছিল তখন। 5 ও 6 আগস্ট কবিগুরুর অবস্থার আরও অবনতি হলো। শেষ দিন উপস্থিত কবির জীবনে 22শে শ্রাবণ, বাংলার 1348, ইংরেজির 1941, 7ই আগস্ট। সকাল 9টায় কবিকে অক্সিজেন দেওয়া হলো।
শেষবারের মতো তাকে দেখে গেলেন চিকিৎসক বিধান রায়, ললিত বন্দ্যোপাধ্যায়। কবির কালের কাছে চলেছে অবিরাম মন্ত্র, কবির কানের কাছে চলেছে অবিরাম মন্ত্রোচ্চারণ। তার জীবনের বীজ মন্ত্র শান্তম শিবম অদ্বৈতম। কবির অক্সিজেনের নল একটু পরে খুলে দেওয়া হলো। ধীরে ধীরে কমে আসছিল কবির পায়ের উষ্ণতা। 12:10 পুরোপুরি থেমে গেল কবির হৃদস্পন্দন। ঠাকুরবাড়িতে তখন ভেঙে পড়েছে মানুষের ভিড়। ঘনিষ্ঠজন থেকে শুরু করে পরিবারের সদস্য, পারিবারিক বন্ধুরা ভিড় করেছেন মহর্ষি ভবনে, যার দোতলার একটি ঘরে শায়িত বিশ্বকবির নিথর শরীর। প্রকৃতির কোলে শান্তিনিকেতনেই নিজের নশ্বর দেহটার বিলীন চেয়েছিলেন কবি, কিন্তু সে স্বাদ আর পূরণ হয়নি। কলকাতায় নিমতলা মহাশ্মশানে কবির শরীর বিলীন হলো পঞ্চভূতে। বাইরে তখন উদ্বেল মানুষের ভিড়। চোখের সামনে তারা দেখলেন এক মহাপ্রয়াণের শেষ যাত্রা। চলে গেলেন প্রবাদ প্রতিম, যাকে নিয়ে বাঙালির অহংকার গর্বের শেষ নেই, সেই রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মদিন আমরা পালন করি 25শে বৈশাখ 1268, ঠিক 80 বছর বয়স 1348, 22শে শ্রাবণ। থেমে গেল কবির হৃদস্পন্দন। এবছর 2021-এ কবির মৃত্যুর 80 বছর পার হয়ে গেল। ক্ষণজন্মা এই কবি এখনো কত 80 বছর বেঁচে থাকবে তা বলাই বাহুল্য। কবিকে স্মরণ করে আমি এবছর একটি কবিতা লিখেছি। কবিতার তথ্য সংগ্রহ করেছি মাননীয় কবি সুবোধ সরকারের একটি লেখা থেকে। তাই সুবোধ সরকারের প্রতি আমার ঋণ স্বীকার করে আমি কবিতাটা পাঠ করে আজকে গল্পসারের আসর শেষ করছি। কবিতার নাম 81 হলো পার। দেখতে দেখতে পেরিয়ে গেলাম মৃত্যুর 81। আছেন নাকি গেছেন তিনি, টাটকা নাকি বাসি? বুদ্ধ বলেন জগৎ নাকি কেবলই দুঃখে ভরা, তিনি থাকবেন যতদিন রবে মৃত্যু ব্যাধি জড়া। 2500 বছর আগের সোফোক্লিসের ড্রামা, কবেকার সেই ইউরিপিডিস, আজও নেই তার থামা। কবিতা ঠাসা ম্যাকবেথেতে মানুষ দেখে খুন, দূরের ছোঁয়ায় আমার ঠাকুর এনে দেন ফাল্গুন। অভিজাত কি আধা অভিজাত সবার যখের ধন, শিক্ষিত আর আধা শিক্ষিত জড়িয়ে সারাক্ষণ। শিল্পী কিংবা আধা শিল্পীর কারখানাতেও তিনি, দুটো ভারতীকে আমরা আজও তেনার নামেই চিনি। কবিতায় তো নেই কবিতা, কাব্য আছে সেথা। গানের আদলে কবিতাগুলো গীত বিতানে দেখা। কেউ লিখেছে এত শত গান, ব্রিটেন কিংবা ফ্রান্স। গীতবিতানেই আর একটা ছিল নোবেল পাওয়ার চান্স। তার কবিতা পড়ি কতটা, যতটা শুনি স্কুলে কিংবা পাড়ায় শোকসভাতে, স্টেজেতে দুলে দুলে। উঠোন মাঝে প্রদীপের আলোয় ঠিকরে বের হয় দুটি, ছাপার অক্ষর ছেড়ে এখন তার কবিতা শ্রুতি। মুখে মুখে ঘোরে কুমোর পাড়া, নদী চলে আঁকে বাঁকে। দারুচিনি দ্বীপে পৌঁছে গেছে যদি সুচেতনা থাকে। জনপদ থেকে জনপদে ভেসে ওরাল ট্র্যাডিশন, প্রজন্ম হয়ে প্রজন্মে বহে ঠাকুরের দর্শন। লন্ডন হোক কিংবা লাহোর, পিয়ের মুখে মুখে
ম্যাসিডোনিয়া থেকে গ্রীসে হুমার বেড়ান সুখে, সান্তিয়াগো হতে হাভানা নেরুদার ঘোরাফেরা, জাফনা থেকে জাপান ঘুরে আমার ঠাকুরই সেরা। আর একটা আসি থাকবো নাকো, বিলকুল সেটা জানি, জানি না সেদিন বাঁচবে কিনা কবির মুখের বাণী। বৃষ্টি যদি পড়ে সেদিনও কালো মেঘ জমে মনে, নিশ্চিত আমি ঠাকুর থাকবে বুকের গোপন কোণে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম। তার মৃত্যুদিন 22শে শ্রাবণ উপলক্ষে এই গল্পসারের আসরটি করলাম। তোমরা দেখো, কেমন লেগেছে জানিও, আমি ধন্য হব। আজকের মতো আমার ছুটি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা গল্প নিয়ে। ধন্যবাদ সকলকে।